নমস্কার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে আজকে সবচেয়ে বড় খবর হলো বিজেপি তাদের প্রথম ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্স করেছে এবং সেই ক্যান্ডিডেট লিস্টে সব থেকে আকর্ষণীয় বিষয় এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। কেন এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ, এর অর্থ কি, এর বৃহত্তর অর্থ কি এবং বিজেপি কি মেসেজ দিতে চাইছে, সেটাই আজকের আলোচনার মূল বিষয়। আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব যে কেন বিজেপি এই পদক্ষেপ করলো। দেখুন, বাংলার রাজনীতিতে আমি বলবো না সবার মনে, কিন্তু একটা একটা বড় অংশের মানুষের মনে কিন্তু বিজেপি এবং তৃণমূলের সম্পর্ক নিয়ে একটা একটা মিথ আছে বা একটা ধারণা আছে। সেই ধারণাটা হচ্ছে সেটিং। যে অনেকেই মনে করেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বোধহয় একটা বোঝাপড়া আছে বা একটা সেটিং আছে। এই যে ধারণা, এই ধারণার কিন্তু একটা কার্যকারণ আছে। তার কারণ হচ্ছে যে একটা সময়ে যখন বামেরা ক্ষমতায় ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে বাংলায় জোট করেছিলেন এবং লোকসভা ভোটে লড়েছিলেন, তিনি জিতেছিলেন বিজেপির সঙ্গে জোট করে এবং কেন্দ্রে বাজপেয়ী সরকারের মন্ত্রীও হয়েছিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় জোট ভেঙে দেন, একা লড়েন এবং পরবর্তীকালে কংগ্রেসের সাথে জোট করেন। যাই হোক না কেন, পরবর্তীকালেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা, সেটা পার্লামেন্টের মধ্যে ফ্লোর কোঅর্ডিনেশন হোক, সেটা পার্লামেন্টে কোনো ভোটাভুটিতে তৃণমূলের অনুপস্থিতি হোক, বা সেটা পশ্চিমবঙ্গের চিটফান্ড তদন্তের অগ্রগতি নিয়েই হোক, সাধারণ মানুষের একটা একটা একাংশের মনে এই ধারণা রয়েছে যে তৃণমূল বিজেপির মধ্যে কোথাও একটা তলায় তলায় বোঝাপড়া রয়েছে। হয়তো নরেন্দ্র মোদীও মনে করেন যে পশ্চিমবঙ্গের তৃণমূলই ক্ষমতায় থাক, তাহলে বাম কংগ্রেস বাড়বে না আর সর্বভারতীয় স্তরে বিজেপি ক্ষমতায় থাকবে। এইটা কোনো না কোনো ভাবে একটা বড় অংশের মানুষের মনে ঢুকে গেছে এবং বামেরাও এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে প্রচার করেছে। একটা সময় মনে রাখবেন যে বামেরা বিজেমূল তত্ত্ব একটা খাড়া করেছিল এবং তার কার্যকারণও ছিল। বামেরা মনে করেন যে সর্বভারতীয় স্তরে যে সামগ্রিক বিরোধী জোট, সেই বিরোধী জোটের মধ্যে থেকেও তৃণমূল ইন্ডিয়া জোটকে বারবার দুর্বল করার চেষ্টা করেছে এবং ভঙ্গুর করার চেষ্টা করেছে। সেই কারণে এই সেটিং এর তত্ত্ব কিন্তু একটা চেপে বসছিল। তো এবার বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীরা বারবার অমিত শাহদের বলছিলেন যে এই যে ধারণা, এই ধারণা কিন্তু ভাঙতে হবে। পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে ভালো ফলাফল করতে হয়, তাহলে এই ধারণা ভাঙা জরুরি। শুধু শুভেন্দু কেন, বিজেপি ছোট বড় মাঝারি অনেক নেতা, রাজ্য স্তরের নেতা বা কর্মী, তারাও মনে করছিলেন যে এই মিথটা ভাঙা জরুরি এবং তাদের কাছে একটা সহজ ফর্মুলা মনে হয়েছিল এই মিথটা কিভাবে ভাঙতে পারে। যে এই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতা মন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হোক, ব্যাপক ধরপাকড় হোক, মন্ত্রী শান্তি নেতা তৃণমূলের সব গ্রেপ্তার হয়ে যাক এবং তাতে একটা মুড তৈরি হয়ে যাবে এবং তাতে এটাও প্রমাণিত হবে যে বিজেপি এবং তৃণমূলের কোনো সেটিং নেই। এই কারণে দেখবেন যে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা পিছিয়ে গেলে বিজেপি নেতারা হতাশ হয়ে যান। এখনো পর্যন্ত আইপ্যাকে কেউ গ্রেপ্তার না হলে বিজেপি নেতারা হতাশ হয়ে যান। এইগুলো সব কাজ করছিল, কারণ তারা মনে করছিল যে এই বোধহয় সেটিং ফেটিং আছে, এই জন্যই বোধহয় কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি ঘটনাটা তা নয়। ঘটনাটা হচ্ছে যে ঝাড়খণ্ডের লোকসভা ভোটের আগে শিবু সোরেনকে, মুখ্যমন্ত্রী শিবু সোরেন তখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি এবং বিজেপি তারপরেও কিন্তু ঝাড়খণ্ডে জিততে পারেনি। বিজেপির একাংশ দিল্লির নেতা মনে করেন যে ঝাড়খণ্ড দেখিয়ে দিয়েছে যে এরকম হারাকিরি করলে হাত পুড়তে পারে, সুতরাং ধরপাকড় করাটাই একমাত্র রাস্তা নয়। ধরপাকড় করলেই যে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে যাবে ড্যাং ড্যাং করে, এটা নয়। সুতরাং দ্য মেসেজ শুড বি সামথিং ডিফারেন্ট। ঠিক এই জায়গাটাতেই শুভেন্দু অধিকারীর যে প্রস্তাব যে তিনি ভবানীপুরেও দাঁড়াতে চান, এইটা কোনো না কোনো ভাবে অমিত শাহদের মনোগ্রাহী হয়। এখন শুভেন্দু যে ভবানীপুরে দাঁড়াতে চান, এটা নিয়ে কিন্তু কোনো রহস্য নেই। গত 2 বছর ধরে শুভেন্দু অধিকারী লাগাতার বলে যাচ্ছেন যে পার্টি যদি আমাকে অনুমতি দেয়, পার্টি যদি মনে করে, আমি ভবানীপুরে লড়তে রাজি। কারণ শুভেন্দু বারবার করে এটা বলেছেন যে গতবার নন্দীগ্রামের যে লড়াই, তার একটা শটে শটটাও এবার তিনি করতে চান এবং তিনি ভবানীপুরে প্রার্থী হতে চান। এইটার পেছনে শুভেন্দুর যে নিজের ব্যক্তিগত কি অঙ্ক আছে, সেটাও আমি এই আলোচনায় বলবো। তো শুভেন্দু অধিকারীরা এই মেসেজ অমিত শাহকে দেন
এবং গত বুধবার যখন দিল্লিতে বিজেপির ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট নিয়ে আলোচনা শুরু হয়, তখন আলাদা করে অমিত শাহ শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা করেন যে ভবানীপুরে কে প্রার্থী হবেন, কিছু ভেবেছো কি তোমরা? নীতিন নবীন, বিজেপির নতুন যে সর্বভারতীয় সভাপতি, তিনিও কিন্তু আবার আলাদা করে শুভেন্দুকে এই প্রশ্নটাই করেন এবং শুভেন্দু তাদের দুজনকেই বোঝান যে দেখুন, এই যে অনেকের মনে ধারণা রয়েছে যে বিজেপি সিরিয়াস নয় পশ্চিমবঙ্গ জেতার ব্যাপারে, অনেকে মনে করেন যে কোথায় কোথায় একটা সেটিং রয়েছে, এই সবটা কিন্তু ভেঙে যেতে পারে যদি আমাকে আপনারা ভবানীপুরে প্রার্থী করেন। যদি এর থেকে বেটার ক্যান্ডিডেট কাউকে পান আমার থেকে, তাহলে তাকে করুন, কিন্তু আমাকে যদি করেন, আমি বিধানসভা বিরোধী দলনেতা, তাহলে কিন্তু এই যে ধারণাটা এটা ভেঙে যেতে পারে যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং এই ধারণা চলে যাবে যে বিজেপি সিরিয়াস, বিজেপি পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার ব্যাপারে সিরিয়াস, এই মেসেজটা চলে যাবে, অন্তত যেটা লড়াইয়ের মেসেজ চলে যাবে। এখন আপনাদের বলি যে দিল্লির বিজেপি কিভাবে চলে সেটা নিয়ে হয়তো অনেকের ধারণা রয়েছে পশ্চিমবঙ্গে, আবার অনেকের ধারণা নেই। দীর্ঘদিন ধরে দিল্লিতে সাংবাদিকতা করার সুবাদে আমার কিছুটা অন্তত ধারণা আছে যে দিল্লির বিজেপিতে কিভাবে এই ধরনের সিদ্ধান্ত হয়। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হবেন সেইটা হয়তো অন্য কেউ প্রার্থী হলে সিইসি মানে বিজেপি সেন্ট্রাল ইলেকশন কমিটি মিটিং বা পার্লামেন্টারি বোর্ডের মিটিং এ এটা নিয়ে আলোচনা করে ফাইনাল ডিসিশন হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হবে এই সিদ্ধান্তটা নেওয়ার আগে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু ওই পার্লামেন্টারি বোর্ড সিইসি এই টাইপের মিটিং এ হবে না। এটা নিয়ে যতদূর আমার কাছে খবর, যে প্রাথমিক একটা সিদ্ধান্ত নেওয়ার পরে অমিত শাহ এবং নীতিন নবীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন, তার সম্মতি নেন, এবং তার সম্মতি নেওয়ার পরেই এটা ফাইনাল হয় যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী হবে। এবং একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের এখানে বলি, গতকাল নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে, পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে, তাতে দেখা যাচ্ছে যে 23শে এপ্রিল ভোট হবে নন্দীগ্রামে প্রথম দফায়, আর ভবানীপুরে ভোট হবে 29শে এপ্রিল দ্বিতীয় দফায়। অর্থাৎ 23শে এপ্রিল ভোট হয়ে যাওয়ার পরে 24, 25, 26, 27 4 দিন শুভেন্দু অধিকারী সময় পাবেন কিন্তু ভবানীপুরে পড়ে থাকা। এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা কাকতালীয় না এটা অন্য কিছু আমি জানি না, কিন্তু এটা একটা ঘটনা। এখন এইটা যে হতে পারে, শুভেন্দু কিন্তু গত প্রায় আমি কি বলবো যে এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই এই তৎপরতাটা শুরু করে দিয়েছিলেন, এবং দেখবেন যে গোটা এসআইআর প্রক্রিয়ায় ভবানীপুরে কিভাবে এসআইআর চলছে সে ব্যাপারে কিন্তু শুভেন্দু ওয়াজ ভেরি অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ ছিলেন। কি পরিমাণ কি সংখ্যায় বেরোচ্ছে, কোথায় ভবানীপুরে অনিয়ম হচ্ছে কি নিয়ম হচ্ছে, এসব ব্যাপারে তিনি বারবার প্রশ্ন তুলতে থাকেন। আরো একটা ব্যাপার সেটা হচ্ছে দেখবেন যে দোলের দিন সকালবেলা ভবানীপুরে শুভেন্দু অধিকারী দোলযাত্রার উৎসবে নেমে পড়েন, ফলে তার মধ্যেও কিন্তু একটা প্রাক প্রস্তুতি বা আগাম প্রস্তুতি তিনি নিয়েই রাখছিলেন যে যদি পার্টি তাকে ভবানীপুরে প্রার্থী করে তাহলে তিনি কি করবেন। এবার আসি সেই কথাটায় যেটা আমি বলছিলাম যে শুভেন্দুরও একটা অঙ্কের হিসেব থাকতে পারে ভবানীপুরে প্রার্থী হওয়ার নিয়ে, যে তার যে এত আগ্রহ, এটার পেছনে শুভেন্দুরও কিন্তু একটা ডেফিনিট একটা ম্যাথামেটিক্স আছে বলে অনেকে মনে করে। সেই ম্যাথামেটিক্সটা কি, সেই অঙ্কটা কি? সেই অঙ্কটা হলো যে দেখুন, পশ্চিমবঙ্গে এবার বিধানসভা ভোটে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করবে না এখনো পর্যন্ত, অন্তত আজকের দিন পর্যন্ত এটাই ঠিক আছে। এবং আমরা দেখেছি যে রিসেন্ট যে স্টেট অ্যাসেম্বলি ইলেকশন গুলো হয়েছে সেখানেও বিজেপি কাউকে সিএম ক্যান্ডিডেট প্রজেক্ট করেনি, আনটিল আনলেস সেখানে সিটিং সিএম ক্যান্ডিডেট রয়েছেন মানে বিজেপি ক্ষমতা রয়েছে। যেমন এখন অসমে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, তো বাই ডিফল্ট হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থিত, এটা কিছু বলার নেই। কিন্তু যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেই রাজ্যগুলোতে কিন্তু বিজেপি কাউকে প্রজেক্ট করছেন। পশ্চিমবঙ্গেও বিজেপির কিন্তু কাউকে প্রজেক্ট করা, সিএম ফেস হিসেবে প্রজেক্ট করার উদ্দেশ্য, বাসনা বা কৌশল ছিল না, অন্তত আজকের দিন পর্যন্ত নেই। এখন যেই শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী হয়ে গেলেন এবং নন্দীগ্রামেও প্রার্থী, তিনি বিরোধী দলের নেতা, এরকম হেভিওয়েট লড়াই তো গত 15 বছরে ভবানীপুরে হয়নি। 2016 সালে যখন বাম কংগ্রেসের জোট হয়েছিল তখন
কলকাতারই এক প্রবীণ সাংবাদিকের ইন্ধনে এবং আহমেদ প্যাটেলের সাথে তিনি কথা বলার পর সোনিয়া গান্ধীরা দীপা দাসমুন্সিকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু দীপা দাসমুন্সিরও পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা ওজন, তার থেকে শুভেন্দুর ওজন বেশি। কেউ অনেকেই এ ব্যাপারে ডিফার করতে পারেন, এটা তো সাবজেক্টিভ, কার কাছে কি ধারণা। কিন্তু আমার যেটা মনে হয় যে অন্তত দীপা দাসমুন্সির তুলনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ওজন বেশি, তিনি বিরোধী দলের নেতা। তো তার ফলে ভবানীপুরে কিন্তু এই ইন্টেন্স ফাইট কোনদিনও হয়নি, নেভার এভার। তো এইটা যখন হচ্ছে তখন তো শুভেন্দু হয়তো মনে করতে পারেন যে, বা শুভেন্দু অনুগামীরা মনে করতে পারেন যে শুভেন্দুই হচ্ছেন যে বাই ডিফল্ট প্রজেক্টেড হয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন বিরোধী দলনেতা প্রার্থী হচ্ছেন, তিনি বাই ডিফল্ট সিএম ক্যান্ডিডেট প্রজেক্ট হয়ে গেলেন। এটা হতে পারে যে শুভেন্দুর একটা ব্যক্তিগত অঙ্ক থাকতে পারে, কিন্তু এটা নিয়ে অবভিয়াসলি তিনি বাইরে কিছু বলেননি, তিনি কাউকে কিছু বলেছেন কিনা আমি জানি না। তবে হ্যাঁ, এইটুকুনি তিনি অমিত শাহদের বারবার বুঝিয়েছেন, নিজে উদ্যোগ নিয়েই বুঝিয়েছেন যে তিনি ভবানীপুরে প্রার্থী হতে চান, তিনি এই মেসেজটা দিতে চান। এবং বিজেপিও এই মেসেজ দিলে ভালো হবে যে ভবানীপুরের লড়াই কিন্তু ব্যাপারে যখন বিজেপি সিরিয়াস, মানে বিজেপি এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার ব্যাপারে সিরিয়াস। তো এই মেসেজটা তিনি বারবার করে অমিত শাহদের বোঝাতে চেষ্টা করেছেন এবং ফাইনালি দেখা গেল যে শুভেন্দু সফল হলেন, পার্টি তাকে ভবানীপুরে প্রার্থী করতে রাজি হয়ে গেল এবং তার নাম ঘোষণা করে দিল। এখন এখানে আরো একটা বিষয় না বললে এই গোটা আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যে উচ্চতা, সেই উচ্চতা কারো এখনো পর্যন্ত আছে বলে আমার মনে হয় না। তাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কারো পছন্দ হতে পারে, কেউ তার বিরোধী হতে পারে, সেটা একটা ভিন্ন বিতর্কের বিষয়। কিন্তু সামগ্রিকভাবে দেখলে যে তার পপুলারিটি, তার যে গ্রহণযোগ্যতা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে শি ইজ দ্য টলেস্ট লিডার, এটুকুনি বলা যায়। তো সুতরাং, এবং প্রখর রাজনৈতিক বুদ্ধি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রখর। যারা তাকে এ ব্যাপারে আন্ডার এস্টিমেট করেন তারা হয়তো ভুলই করেন বলে আমার মনে হয়। তার ফলে যে মমতা, আজকের যে বিজেপি ক্যান্ডিডেট লিস্ট, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কাল কি পদক্ষেপ করবেন, তৃণমূলের প্রার্থী তালিকার স্বরূপ কি হবে, সেটা কিন্তু দেখা। সেটা কিন্তু না দেখে আজকের যে আলোচনা বা আজকের যে ঘটনা, সেটা নিয়ে একতরফা কোনো অবস্থান বা একটা কিছু ধরে নেওয়া হয়তো একটুখানি প্রিম্যাচিওর হয়ে যাবে। সুতরাং এইটার পরে এখন দেখার আছে যে ভবানীপুর নিয়ে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বা সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সম্ভবত বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে, সেখানে কি ঘোষণা করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফের ভবানীপুরে প্রার্থী হন এবং শুভেন্দু তো প্রার্থী হচ্ছেনই, আজকে ঘোষণা হয়ে গিয়েছে, তাহলে বলা যেতে পারে যে অনেক অনেক দিন পর পশ্চিমবঙ্গের ভোটে একটা মহাকাব্যিক লড়াই হতে চলেছে। সেই মহাকাব্যিক লড়াইটা হবে ভবানীপুরে। এবং আমার যতদূর ধারণা, শুভেন্দু অধিকারীকে আমি যেভাবে দেখেছি গত 10-15 বছর বা 20 বছরের রাজনীতিতে, তার রাজনৈতিক কর্মকাণ্ডে, যে ভবানীপুরে কিন্তু একটা তোলপাড় ফেলে দেওয়ার চেষ্টা শুভেন্দু অধিকারী করবেন, পাল্টা তৃণমূলও করবে। তো একটা তুমুল সটেসাট্টম হতে পারে ভবানীপুরে। কিভাবে সেই লড়াই আনফোল্ড হয়, আমাদের সেদিকে প্রতিক্ষণের নজর থাকবে। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।